বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন। এই অধিবেশন থেকে বাংলাদেশের প্রাপ্তি বা বাংলাদেশ কতটা তার নিজস্ব ইস্যুগুলো অ্যাড্রেস করতে পারল সেটি আলোচনার দাবি রাখে নিঃসন্দেহে। জার্মানিতে অ্যাঙ্গেলা মার্কেলের যুগের অবসান হতে চলেছে এবং সেই সঙ্গে আমরা জানি যে কোয়াড নিয়ে অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছে এবং এই সিকিউরিটি ডায়ালগের পাশাপাশি অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র অকাজ গঠন করেছে সাউথ চায়না সিতে চীনের আধিপত্য, ক্রমবর্ধমান আধিপত্যকে ঠেকাবার জন্য। এবং সেখানটাতে পশ্চিমের অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র, অন্যতম মিত্র ফ্রান্স খানিকটা অসন্তুষ্ট হয়েছে এবং অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের উপর মূলত তাদের এই অসন্তোষ। আফগানিস্তানে নতুন সরকার গঠিত হয়েছে, যদিও আন্তর্জাতিক স্বীকৃতি এখনও আফগানিস্তানের তেমনটা মেলেনি এবং এই স্বীকৃতি দেবার তালিকায় বাংলাদেশের নামও এখন পর্যন্ত যুক্ত হয়নি। সো আফগানিস্তানের এই পরিবর্তন কতটা স্থায়িত্ব পাবে এবং এর প্রভাব আমাদের দেশের উপরে, বাংলাদেশের উপরে কিংবা দক্ষিণ এশিয়ার উপরে কতটা পড়তে পারে সেগুলো আলোচনার দাবি রাখে। মূলত এইসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবার চেষ্টা করব এবং কথা বলবার জন্য আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, এবং যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর আমেনা মহসিন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আমি একটু প্রথমে আপনাদের কাছে এবারকার জাতিসংঘের সাধারণ অধিবেশন এবং সেখানটাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন। সো প্রতিটা জেনারেল অ্যাসেম্বলির আগেই কিছু ক্যাম্পেইনের ইস্যু থাকে, প্রতিটা দেশেরই থাকে, বাংলাদেশেরও ছিল। তো সেই সব বিবেচনা থেকে এই অধিবেশনটিকে আপনারা কেমন দেখছেন একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির যদি শুরু করেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই আমরা গত 2 বছর ধরে কোভিড এর মধ্যে দিয়ে যাচ্ছি এবং গতবার তো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনটা অনলাইনে করতে হয়েছে। তো এবারই বোধহয় বলবো যে ইন পার্সন বা বিভিন্ন দেশের সরকার, রাষ্ট্র এবং সরকার প্রধানরা হাজির হয়েছেন সশরীর। তো সেই দিক থেকে বলবো যে জাতিসংঘের এই সাধারণ পরিষদ একটা সেশন পরে আবার তার পূর্ণ চেহারাটা, মোটামুটি চেহারা বলাই ভালো, সেটা ফিরে পেয়েছে। এবার যদি আসেন আপনি বিষয়গত দিক থেকে, তাহলে কয়েকটা বিষয় এখানে গুরুত্ব লাভ করেছে। প্রথম হচ্ছে যে কোভিড ভ্যাকসিন। এই যে আমরা গত 2 বছর ধরে যে কোভিড আক্রান্ত হয়ে সারা পৃথিবী, আমি বলবো যে কর্মকাণ্ড স্তীমিত হয়ে গেছে, ব্যাপকভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনীতি ধ্বংস হয়েছে, জীবন সমাজ সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কোভিড থেকে বেরিয়ে আসবার জন্য আমরা ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছি গত কয়েক মাস ধরে। এখন যেটা হয়েছে, যারা এই ভ্যাকসিন প্রাপ্তির ব্যাপারটা নিয়ে কিন্তু একটা নতুন করে বৈষম্য তৈরি হয়েছে, যেটা মানে প্রধানমন্ত্রী সেদিন উল্লেখ করেছেন। ওয়ার্ল্ড ব্যাংকের একটা স্ট্যাটিস্টিক্সকে তিনি উল্লেখ করে যে উন্নত বিশ্ব যারা আর্থিকভাবে উন্নত অবস্থা আছে তাদের 84% মানুষ কিন্তু ভ্যাকসিন ইতিমধ্যে পেয়েছে। 1 ডোজ, 2 ডোজ, কোনো জায়গায় 3 বুস্টার ডোজটাও দেয়া হচ্ছে। আর অন্যদিকে যারা উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশ আছে তাদের এখানে 1-2% বেশি কিন্তু মানুষ এখনো ভ্যাকসিন পাননি। ফলে কোভিড এমন একটা দুর্যোগ আমাদের জন্য, যেখানে আমরা সকলে যদি নিরাপদ না হই তাহলে কেউ কিন্তু নিরাপদ না। এই বক্তব্যটা কিন্তু বেশ জোরালো ভাবেই উচ্চারিত হচ্ছে গত 2 বছর ধরে। এই উচ্চারণের পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা উন্নত বিশ্ব, যাদেরকে আমরা বলি, তারা তাদের আর্থিক সামর্থ্য, তাদের বিজ্ঞান বা বৈজ্ঞানিক সামর্থ্যকে কাজে লাগিয়ে তারা ভ্যাকসিন উদ্ভাবনের মধ্য দিয়ে কিন্তু তারা সেই সুযোগটা নিচ্ছেন এবং তারা এখনো পর্যন্ত সেই জায়গায় কোনো ধরনের ছাড় দিয়েছেন সেটা মনে হয় না। এবং যে কারণেই এই ভ্যাকসিন বৈষম্যটা বাড়ছে। তো সেই ভ্যাকসিন, করোনা বা কোভিড এবং ভ্যাকসিন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে এসছে। যারা বক্তৃতা বা ওখানে সাধারণত পরিষদের অধিবেশনে রাষ্ট্র এবং সরকার প্রধান যারা অংশগ্রহণ করেছে সকলেই বিষয় নিয়ে কথা বলছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে উপস্থাপন করেছেন এবং সেখানে তিনি কিছু বক্তব্য দিয়েছেন যে আমরা চাই এই বৈষম্য অবসান ঘটুক এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের মতো দেশ যাদের এই
ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা আছে তাদেরকে ভ্যাকসিন উৎপাদনের সুযোগ দেওয়া হোক। এখানে বলে রাখা ভালো যে এই ভ্যাকসিনের টেকনোলজিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এখানে একটা মেধাস্বত্বের বিষয় আছে। তো কাজে সেখানে একটা জাতিসংঘ বা এরকম আন্তর্জাতিক সংস্থার বলবো যে প্রভাব ছাড়া এই মেধাস্বত্বটাকে উন্মুক্ত করাটা কঠিন কাজ। মানে প্রধানমন্ত্রী তার জন্য আহ্বান জানিয়েছেন। এবার আরেকটা বিষয় যেটা হচ্ছে জলবায়ুর বিষয়। আমরা জানি আগামী বা 1-2 মাসের মধ্যেই নভেম্বরেই গ্লাসগো ইউনাইটেড কিংডম COP26 হবে এবং এই COP26 এর প্রেক্ষাপটটা এই সম্মেলনটাকে বিশেষ বাড়তি গুরুত্ব দিয়েছে। সেটা হচ্ছে যে গত 1 বছর ধরে যদি আমরা লক্ষ্য করি, কোভিডের পাশাপাশি কিন্তু অস্ট্রেলিয়াতে দাবানল বলেন, গত মাসখানেক আগে নিউ ইয়র্ক শহরের মেট্রো যে সিস্টেম আছে সেখানটা ডুবে গেছে। এরকম পৃথিবীর বিভিন্ন জায়গাতে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে যেগুলো কিন্তু আগে দেখা যায়নি এবং এটা মোটামুটি ভাবে বৈজ্ঞানিক যারা আছেন তারা একমত হয়েছেন যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণেই বা বৃদ্ধির ফলেই কিন্তু এই ধরনের ভারসাম্যহীন কর্মকাণ্ড, প্রাকৃতিক কর্মকাণ্ড আমরা দেখছি। আজ সেই বিবেচনায় এই মুহূর্তেই আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমরা বিশ্বকে কিভাবে আরো ধ্বংস থেকে রক্ষা করতে পারি বা যেটুকু ক্ষতিগ্রস্ত আমরা ইতিমধ্যে হয়ে গেছি সেখান থেকে আবার কিভাবে ফিরে আসতে পারি। এবং সেই গ্লাসগো COP26-এ সেই নির্দেশনাগুলি আসবে এবং ওখানে ধরেন 2-3টা জিনিস গুরুত্বের সাথে আসবে বলে মনে করা যায়। সেগুলো আমরাও মানে প্রধানমন্ত্রী বলেছেন, সারা বিশ্ব নেতৃবৃন্দ বলছেন। একটা হচ্ছে যে মিটিগেশন, আমরা এই যে উষ্ণতা ছাড়ছি যেটা বায়ুমণ্ডলে যাচ্ছে সেটাকে কিভাবে কমিয়ে আনা যায়, তার জন্য যত কম উষ্ণতার দিকে যাওয়া যায় সেই সংখ্যাটা কত হবে, সেটা কেউ 1.5 ডিগ্রি বলছেন, কেউ 2 ডিগ্রি বলছেন, সেটাকে কত নিচে নিয়ে আসা যায় সেটা আলোচিত হবে। এখানে অ্যাডাপ্টেশন কিভাবে করা যায়, এই যে প্রাকৃতিক দুর্যোগের সময়তে কিভাবে মানুষের সাথে সামঞ্জস্য রেখে জীবনকে নতুন ভাবে গড়তে পারে তার একটা বিষয়ের কথা আছে। এবং এই ক্ষেত্রে ধরেন বাংলাদেশের মতো দেশ যারা আমাদের সাধারণ মানুষের শক্তি দিয়ে আমরা প্রাকৃতিক অবস্থাটার সাথে মানিয়ে নিতে চেষ্টা করছি, সেই বিষয়গুলো এসছে। কোনো জায়গায় আপনার এই করতে গেলে যে ফাইন্যান্স বা টাকা পয়সার দরকার হবে সেগুলো কোত্থেকে আসবে। ইতিমধ্যে আমরা জানি যে উন্নত দেশগুলো $100 বিলিয়ন এই কাজের জন্য খরচ করার প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। আমাদের সেই SDG বা যেটাকে বলা হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল যখন আমরা গ্রহণ করি তখন কিন্তু এখনো পর্যন্ত কিন্তু $10 বিলিয়ন তৈরি হয়নি বা আসেনি চাঁদা এখন। তো সেগুলোর প্রতি বড় মনোযোগ দেওয়া হয়েছে এবং এবার গ্লাসগোতেও কিন্তু এই গুরুত্বটা দেয়া হবে। এবং আপনারা হয়তো ইতিমধ্যে শুনে থাকবেন প্রেসিডেন্ট বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন দুজনেই কিন্তু বলেছে যে তারা এই কাজে আরো বেশি আর্থিক সহায়তা কিভাবে দেয়া যায় তার জন্য সচেষ্ট হবে। ইতিমধ্যে একটা সংখ্যাও তারা ঘোষণা করেছে। তো এই জলবায়ু সংক্রান্ত বিষয়টা কিন্তু গুরুত্বের সাথে আলোচিত হয়েছে এবং সকলেই গ্লাসগোর যে সম্মেলন সামনে আছে সেটাকে সামনে রেখে কিভাবে বিভিন্ন কৌশল, বিভিন্ন পদক্ষেপ নেওয়া যায় তার পরামর্শ দিয়েছে। এবার আমাদের বাংলাদেশের জন্য যে বিষয়টা সেটা হলো যে বিশেষ করে আমরা রোহিঙ্গার সমস্যা নিয়ে জেরবার হচ্ছি গত 5 বছর ধরে, অনেক দেন দরবার, অনেক আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু এই নিয়ে আমরা খুব বেশি যে এগোতে পেরেছি আমাদের রোহিঙ্গা ভাই বোনরা যারা আছেন বাংলাদেশে তাদেরকে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী এবার বলা যায় যে খানিকটা বিরক্ত হয়েই তিনি বলছেন যে আমরা চাই যে আমরা না শুধু সারা বিশ্ব এখানে এসে এই সমস্যাটার সমাধান অর্থাৎ রোহিঙ্গাদেরকে দ্রুত, সম্মানজনক ভাবে এবং টেকসই ভাবে মিয়ানমারে ফেরত যাওয়ার ব্যবস্থাটা করা। তো সেই জায়গাতে আমি বলবো যে আমাদের জন্য এই বিষয়টার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। এছাড়াও আমরা যে বিষয়গুলোতে দেখি সাম্প্রতিককালে যেগুলো হচ্ছে, আপনি যেমনটা বলছিলেন, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমাগত আমি বলবো যে উত্তেজনা বা প্রতিদ্বন্দ্বিতা যদি বলেন সেটা বাড়ছে এবং সেই প্রেক্ষাপটে আমাদের মতো দেশগুলো আমরা কিভাবে এই অবস্থা থেকে দূরে থাকতে পারি বা এই অবস্থার মধ্যে মানিয়ে নিতে পারি সেইগুলো আলোচনায় এসছে। আমরা আসবো সেই প্রসঙ্গে আমরা পরের অংশে। প্রফেসর আমেনা হোসেন।
ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি অ্যাম্বাসেডর হুমায়ুন কবির পুরো ক্যানভাসটাই আমার মনে হয় কভার করে ফেলেছেন। খুব একটা আমার এখানে অ্যাড করা তেমন নেই, বাট আমি যদি যেটা মনে করি যে আমরা যদি লক্ষ্য করি মাননীয় প্রধানমন্ত্রী যে জিনিসটার উপরে জোর দিয়েছেন, যেটা ভ্যাকসিনের কথাটা, সেখানে উনি খুব গুরুত্ব সহকারে যেটা বলেছেন যে ভ্যাকসিন ডিভাইডটা খুব বড় আকারে দেখা দিয়েছে, এবং সেইখানে যে ভ্যাকসিন ডিপ্লোম্যাসি বা আমরা যেটাকে ভ্যাকসিন ন্যাশনালিজম বলে থাকি, এবং সেটার ফলে যে মাইগ্রেন্ট ওয়ার্কার্সরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, উনি ওখানে জাতিসংঘে বলেছেন যে মাইগ্রেন্ট ওয়ার্কার্সরা ফ্রন্ট লাইন ওয়ারিয়ার্স, এইভাবে উনি সেটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন যখন মানে ডিজিটাল কথা বলা হচ্ছে, ডিজিটালাইজেশনের দিকে বিশ্ব চলে যাচ্ছে, সেখানে সেই জায়গাটাতে মানে যে খুব জোর দিয়ে এটা বলা হয়েছে যে ভ্যাকসিন যদি না আসে তাহলে কিন্তু পৃথিবীতে কেউ নিরাপদ থাকবে না। এবং এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে যেটা উনি বললেন ইন্টেলেকচুয়াল প্রপার্টির কথাটা, এটা এক ধরনের একটা চুক্তিও আছে, যেখানে যখন একটা প্যান্ডেমিক কিংবা এন্ডেমিক সিচুয়েশন থাকে তখন কিন্তু এই ধরনের জিনিসগুলোকে পাবলিক গুড হিসাবে ডিক্লেয়ার করে দেওয়ার কথা। সো সেই চুক্তি, আন্তর্জাতিক চুক্তি অনুযায়ীও কিন্তু এখন ভ্যাকসিনটা একটা, যেহেতু আমরা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে আছি, এখানে একটা পাবলিক গুড হিসাবে এটাকে ডিক্লেয়ার করে দেওয়ার কথা ছিল, বা সেটা হয়নি। এবং আমরা দেখতে যে জিনিসটা ধরেন খুব জোরালো ভাবে এখানে বলা হয়েছে যে যদি মানে ভ্যাকসিনটা যদি ইকুইটেবলি ডিস্ট্রিবিউটেড না হয় তাহলে কিন্তু পৃথিবীতে কেউই নিরাপদ থাকবে না, কারণ এটা এমনই একটা কন্টেজিয়াস ডিজিজ যে এমন না যে এটা জ্বর, এখানে পৃথিবীর একটা প্রান্তর জনগোষ্ঠী, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যাচ্ছে যে থার্ড বুস্টারের দিকে ওরা চলে যাচ্ছে। একটা জনগোষ্ঠী যদি নিরাপদ থাকছে, অন্য জনগোষ্ঠী যদি না থাকে, তাহলে তো মানে কোনোভাবেই বিশ্বায়নের যুগে এবং কানেক্টিভিটির যুগে আমরা কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না। সেই জায়গাগুলোই এসেছে খুব ভাবে। আফগানিস্তানে প্রসঙ্গটাও এসেছে যে আফগানিস্তানে যে ঘটনাগুলো ঘটছে, এবং সেই জায়গাটাতে বাংলাদেশ তার অবস্থানটা ক্লিয়ার করেছে যে আফগান জনগণই যেন তাদের বিষয়গুলো তারা নিজেদের মতো করে এটাকে সমাধান করে, শান্তিপূর্ণভাবে সমাধান করে। সেই দিকে বাংলাদেশ তার অবস্থানটা আমার মনে হয় এখানে পরিষ্কার করেছে। তাছাড়া ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর কথা অ্যাম্বাসেডর হুমায়ুন কবির বলেছেনই, যে জলবায়ুর কথাটা মানে এসেছে জোরালো ভাবেই। এবং রোহিঙ্গা ইস্যুটাতে মানে ধরতে গেলে আমরা বলতে পারি যে জাতিসংঘের ইট ইজ আ টোটাল ফেলিয়ার, যেখানে তারা একটা নিরাপত্তা পরিষদের একটা মিটিং পর্যন্ত এখানে হতে পারলো না। বাট হ্যাভিং সেড দ্যাট, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে জাতিসংঘ তো একটা ইন্টার গভর্নমেন্টাল বডি, এখানে যদি সরকাররা না চায় তাহলে কিন্তু ইস্যুগুলোকে নিয়ে আমরা সামনে আনতে পারি না। কিন্তু ইম্পর্টেন্ট যেটা আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অ্যাটলিস্ট একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা এই আমাদের কনসার্ন গুলো ব্যক্ত করতে পারছি, সেই জায়গাটা একটু আমাদেরকে দেখতে হবে। আরেকটা যে জিনিসটা আপনি বাংলাদেশের কথা বলছেন, আমি একটু যদি জাতিসংঘের এবারের ইয়েটা বলি, যেরকম আফগানিস্তান আর মায়ানমার থেকে কিন্তু আমরা দেখলাম যে কোনো বক্তব্য, মানে ওদের পজিশনটা, ওদের কোনো রিপ্রেজেন্টেশনটা আসলো না। সো ওই জায়গাটাতে আমার মনে হয় এটা হয়তো পরে আলোচনায় আনতেও পারেন যে ওদের মায়ানমারের বর্তমান সরকারের কি অবস্থান, বিশ্ব সম্প্রদায় বা বিশ্ব নেতৃবৃন্দ তাদেরকে কিভাবে দেখছে, আফগানিস্তানে যে যারা এখন ক্ষমতায় আছে তাদেরকে কিভাবে দেখছে, সেই জায়গাগুলো কিন্তু অস্পষ্টই থেকে যাচ্ছে। মানে এক ধরনের তাদেরকে মানে এই আফগানিস্তানের ব্যাপারে আমরা দেখতে পারলাম যে যারা বিগত যে সরকারের যিনি প্রতিনিধি ছিলেন উনি বক্তব্য রাখতে চেয়েছিলেন, কিন্তু উনি বক্তব্য রাখেন না।
এবং অনেকটা ওনাকে দেওয়া হলো না, মানে ওনার নামটা ছিল না। মায়ানমারের ব্যাপারেও সেটাই হলো। সো এই দুটো জায়গায় আমরা দেখছি যে যে জাতিসংঘে যে বিভিন্ন রাষ্ট্রগুলো আছে তারা এই সব মানে কোন সরকারকে রেকগনিশন দিবে বা তাদের যে বর্তমান অবস্থাটা বিশ্ব সম্প্রদায় খুব ক্লোজলি অবজার্ভ করছে, সেগুলো আমার মনে হয় সেটা অনেকটা প্রকাশিত হয়েছে আর কি, বেরিয়ে পড়েছে। হয়েছে। তো এই ইস্যুগুলোই এখানে থাকছে। আমি এখানে থেকে যাচ্ছি। জি, অ্যাম্বাসাডর হুমায়ুন কবির এই জায়গায় কোনো মন্তব্য করবেন? এই যে প্রফেসর আমিনা মহসিন যেমনটা মিয়ানমার এবং আফগানিস্তানের প্রসঙ্গ বললেন যে তাদের কোনো প্রতিনিধি ছিল না, মানে এটি কোনো বার্তা এখান থেকে পাওয়া যাচ্ছে কি না? ধন্যবাদ আপনাকে। আসলে আমি প্রফেসর আমিনা মহসিন যখন বলছিলেন তখন আমি নিজে নিজে বোধ করছিলাম যে এখানে একটা জিনিস বোধহয় আমাদের দর্শক বন্ধুরা যারা আছেন, শ্রোতারা যারা আছেন, তাদের সকলের অবগতির জন্য বলা যায় যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কে বক্তৃতা করবেন বা কোন দেশ প্রতিনিধিত্ব করবেন সেটা নির্ধারণ করে 9 সদস্য বিশিষ্ট একটা ক্রেডেনশিয়ালস কমিটি। এই ক্রেডেনশিয়ালস কমিটিতে কিন্তু এই P5 যেটা আছে, যারা 5 সদস্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের, তারা আছে কিন্তু সকলেই। ফলে মিয়ানমারের ব্যাপারে এবং বিশেষ করে আফগানিস্তানের ব্যাপারে কিন্তু এই দুটো বিষয়ে তারা, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এই দুই পক্ষ মিলে তারা সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু এখনো আফগানিস্তানের সরকারের চেহারাটা স্পষ্ট নয় এবং মিয়ানমারেরও চেহারাটা স্পষ্ট নয় এখন, কাজেই এই বিষয়ে বাট চীনের ভূমিকাটা এখানে একটু সারপ্রাইজিং না? না, ওয়েল, এটা এখন কথা হচ্ছে যে এখানে তো বিষয়টা কিন্তু যদিও আফগানিস্তান বা মিয়ানমার, কিন্তু এখানে দুটো আদর্শের লড়াই কিন্তু হচ্ছে। কাজে সেই জায়গায় তারা একটা কম্প্রোমাইজ করেছেন। ঠিক আছে, তুমি যদি চাও মিয়ানমারের বর্তমান সরকার এখানে এসে কথা বলুক, আমাদের তো সে ব্যাপার আপত্তি আছে। মানে যেমন চীনারা চাচ্ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য মহল যারা, তারা বলছে না আমরা এটা পছন্দ করছি না। তখন তারা একটা এগ্রিমেন্টে আসলো যে ঠিক আছে, তাই যদি হয় তাহলে এই চেয়ারটা খালি থাকবে। আফগানিস্তানের ব্যাপারও একই হয়েছে এবং পেছনে বেশ বড় ধরনের একটা কূটনৈতিক তৎপরতা হয়েছে বলে আমি আপনাকে বলতে পারি, কারণ আমি এই কাজটা করেছি জাতিসংঘে যখন কাজ করেছি। তাইওয়ান নিয়ে কিন্তু প্রতি বছর এই ক্রেডেনশিয়াল কমিটির মহা একটা যজ্ঞ অনুষ্ঠিত হয়। প্রতি বছরই তাইওয়ান ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকার কিছু দেশকে পয়সা দিয়ে তাদের মাধ্যমে তারা জাতিসংঘে এই সাধারণ পরিষদের ক্রেডেনশিয়ালস কমিটিতে তারা প্রস্তাব পাঠায় তাদেরকে এই সদস্য পদ বা তাদেরকে বক্তৃতা করতে দেওয়ার জন্য। আর চীন এটাকে প্রতিরোধ করবার জন্য বাংলাদেশ সহ আমরা যারা চীনের বন্ধু বলে দাবি করি, আমাদেরকে তারা মোবিলাইজ করে যে তোমরা এক চীনের কথা বলো। এখানে তাইওয়ান এক চীন নীতির বিরোধী, কাজে এখানে তাইওয়ানে কোনো স্বকীয়তা নাই, কোনো স্বকীয় সত্তা নাই। কাজেই তাইওয়ানের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণেরও কোনো সুযোগ নাই। এবং আপনারা এটা বেশি অনেক দেশ, প্রায় 100-র উপরে দেশ এই ডিবেটে পার্টিসিপেট করে। 1 সপ্তাহ 10 দিন ধরে এটার উপর ডিবেট হয়। তো এই জাতিসংঘের সদস্য পদ কে প্রতিনিধিত্ব করবেন, এটা আপাত দৃষ্টিতে খুব ছোট মনে হলেও এটা কিন্তু একটা বড় কূটনৈতিক বিষয়। এবং এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ইউকে, চীন, ভারত, এরা কিন্তু খুব ভালো ভূমিকা পালন করে, মানে শক্তিশালী কূটনৈতিক ভূমিকা পালন করে। তো এবারও আমরা এই কম্প্রোমাইজটা পেয়েছি মিয়ানমার এবং আফগানিস্তানের ব্যাপারে। যেহেতু এখনো সহমত নাই বড় যারা শক্তিশালী রাষ্ট্রগুলো আছে, যারা নির্ধারণ করে জাতিসংঘের নীতিগুলোকে, তারই ফসল হিসাবে কূটনৈতিক সমঝোতা হচ্ছে এবার এই চেয়ারগুলো খালি থাকবে। এখানে কোনো গিভ এন্ড টেক ছাড়াই এই সমঝোতা হলো মনে হচ্ছে। গিভ এন্ড টেক ওইটাই যে পারস্পরিক ভাবে তারা পরস্পরকে সম্মান করে বলছে ঠিক আছে, তুমি তোমার বক্তব্য দিচ্ছ, সেটা উদ্যোগ করো, আমি আমারটা উদ্যোগ করলাম, কাজে এই সিটটা খালি। জি, যেটি আপনি আপনার আগের সূচনা বক্তব্যের সময় যেখানটাতে শেষ করেছিলেন যে চায়না এবং যুক্তরাষ্ট্রের যে রাইভালরি বা প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা যেভাবে আমরা বলি না কেন, সেটি নিয়ে বা কোয়াড নিয়ে অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছে এবং বাংলাদেশে কিছুদিন আগে কোয়াডে বাংলাদেশের অংশগ্রহণ করা
বা কোয়াড প্লাসে উচিত হবে কি হবে না সেটি নিয়ে চাইনিজ অ্যাম্বাসাডারের বক্তব্য এবং বাংলাদেশের ভেতরও নানা রকমের আলোচনা হয়েছে। এবং এর পাশাপাশি রিসেন্টলি যে অকাস তৈরি করলো 3টি দেশ মিলে, সেটিও অনেকের মধ্যে প্রশ্ন যে কোয়াড থাকতে আবার অকাসের দরকার হলো কেন। সেটি নিয়ে ফ্রান্সের অসন্তোষের কথা আমরা জানি। এবং সব মিলিয়ে এই যে চায়না এবং যুক্তরাষ্ট্রের যে বৈরিতা, এটা মনে হচ্ছে যে ধীরে ধীরে আরও 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 সামনের দিকে এগুবে বাড়তে থাকবে। সেখানটাতে আপনি কি মনে করেন যে এর ভবিষ্যৎ কি বৈরিতার, এবং শেষ পর্যন্ত আমাদের মতো দেশের উপরে এর কী প্রভাব পড়বে, বা বাংলাদেশের আসলে শেষ পর্যন্ত কী করা উচিত? আমরা জানি যে যুক্তরাষ্ট্রে এবার কোয়াড নেতৃবৃন্দ একসঙ্গে 4 দেশের সরকার প্রধানরা বসেছেন, বৈঠকও করেছেন। সো একটু শুনতে চাই আপনাদের দুজনের কাছ থেকে যে পরিস্থিতিটা আপনারা কীভাবে দেখেন, এবং বাংলাদেশের এক্ষেত্রে কোন দিকে ঝুঁকে পড়া উচিত হবে কি না। কেউ কেউ মনে করেন যথাযথ হবে, কেউ কেউ মনে করেন একদমই ঠিক হবে না। আপনারা কি মনে করেন? অ্যাম্বাসাডার হুমায়ুন কবির। ধন্যবাদ আপনাকে। এখানে এক সামারিতে যদি বা এক কথায় যদি বলি, তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা চাই বা না চাই, গত 50 মানে প্রায় 50 বছর ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে স্নায়ু যুদ্ধ আমরা ইউরোপে দেখেছি, সেই স্নায়ু যুদ্ধটা কিন্তু আস্তে আস্তে আমাদের দ্বারগোড়ায় এসে পৌঁছচ্ছে। অর্থাৎ এটা এশীয় অঞ্চলের আস্তে আস্তে এটা দানা বাঁধছে, এবং সেটা চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রধানত কেন্দ্র করেই এটা তৈরি হচ্ছে। এর অনেকগুলো চেহারা আমরা দেখছি। যেমন ধরুন, মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে সামরিকভাবে একটা প্রতিদ্বন্দ্বিতা, বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা ফেলবার জন্য কোয়াড একটা কাঠামো দাঁড় করিয়েছে। কিন্তু কোয়াডের 2 জন সদস্য আছে যারা কিন্তু এই সামরিকীকরণের পক্ষে তারা দ্বিধান্বিত। তার একটা হচ্ছে ভারত, আরেকটা হচ্ছে জাপান। তার কারণ হলো, জাপানের চীনের সাথে বেশ শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক আছে, এবং যদিও জাপানিরা চীনকে প্রতিদ্বন্দ্বী মনে করে, এবং তাদের সাথে যেহেতু নৌ সীমান্ত নিয়ে তাদের মধ্যে বিরোধ এখনো আছে, কিন্তু চীন আর জাপান চীনকে শত্রু মনে করুক বা শত্রুতার পর্যায়ে নিয়ে যেতে চায়। প্রতিদ্বন্দ্বিতাটাকে মানে হালকা প্রতিদ্বন্দ্বিতা রাখতে চায়, কারণ তারা ব্যবসা বাণিজ্য সম্পর্কটাকে বজায় রাখতে আগ্রহী। ভারতও একইভাবে, যদিও তারা চীনের বিরুদ্ধে নানান কথাবার্তা বলেন সাম্প্রতিককালে, বিশেষ করে এগুলো আমরা দেখছি, কিন্তু যেহেতু ভারতের সাথে চীনের সীমান্ত, বড় একটা সীমান্ত আছে, এবং একটা অর্থনৈতিক সম্ভাবনা আছে, এবং সেটা কিন্তু আপনারা, মজার ব্যাপার হচ্ছে কোভিডের সময়তে গত বছরের জুন মাসে যে সীমান্ত সংঘর্ষ হলো, তারপরে কিন্তু মনে করা হয়েছিল যে চীনের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্কটা ক্ষতিগ্রস্ত হবে। মজার ব্যাপার হচ্ছে গত 1-1.5 বছরে চীন থেকে ভারতের আমদানি বেড়েছে। এখন কেন বাড়লো? সেটা হচ্ছে পারস্পরিক প্রয়োজনের কারণে। ভারত যে জিনিস এখন প্রয়োজন সেটা চীন দিতে পারছে, আবার চীনের যা প্রয়োজন সেটা ভারত দিতে পারছে। কাজেই পারস্পরিকতার বা পারস্পরিক ইতিবাচকতা থাকবার ফলে সামরিক পর্যায়ে বৈরিতা থাকলেও অর্থনৈতিক সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে সমৃদ্ধ হচ্ছে। কাজেই ভারতও এখানে চিন্তা করে যে চীনের সাথে আমরা একটা প্রতিদ্বন্দ্বিতা থাকতে হবে, এবং এই প্রতিদ্বন্দ্বিতার কিন্তু একটা রাজনৈতিক ডাইমেনশনও আছে, সেই জায়গায় আমি যাচ্ছি না। কিন্তু ভারত এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সামরিকীকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে কিনা, এটা নিয়ে খানিকটা দ্বিধা কিন্তু এখনো ভারতে আছে। ফলে যেটা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতায় আসবার পর তিনি এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে কোয়াড একটা কূটনৈতিক কাইন্ড অফ কাঠামো হিসাবে এটা ভালো, চীনকে চাপে রাখবার জন্য এটা একটা উপাদান হিসাবে থাকে। কিন্তু যদি প্রয়োজন হয় তার চাইতে বড় ধরনের প্রেশার চীনের কাছে, চীনকে দেওয়ার জন্য, তাইলে আমি কাকে পাব? সেই বিবেচনা করে তারা সিদ্ধান্তে পৌঁছেছেন যে এখন অস্ট্রেলিয়া আমার নির্ভরযোগ্য বন্ধু। কারণ আমরা কিন্তু জানি অস্ট্রেলিয়ার সাথে কিন্তু 50-এর দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আনজুস একটা সামরিক ব্যবস্থা বিরাজমান, এবং অস্ট্রেলিয়ানদেরও আগ্রহ আছে এখন। কারণ চীনের সাথে সাম্প্রতিককালে আমরা জানি যে চীনের সাথে কিন্তু অস্ট্রেলিয়ার অর্থনৈতিক সম্পর্ক নিয়ে বেশ টানাপোড়েন হয়েছে গত কয়েক মাস ধরে। এর বিবেচনায় অস্ট্রেলিয়াও একটা সিদ্ধান্তে পৌঁছেছে
যে চীনের সাথে কিন্তু আমার একটা লড়াই হবে, চীন আমাকে ছাড়বে না। এবং সেই বিবেচনায় তার এই ভালনারেবিলিটি থেকে সে চিন্তা করে দেখলো যে এবার আমাকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউকে বা যুক্তরাজ্যের সাথে মিলে সর্বোত্তম টেকনোলজি নিয়ে এসে সাবমেরিন তৈরি করে চীনাদের যে এই দক্ষিণ চীন সাগরে তাদের যে আধিপত্য বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে আধিপত্য, তাতে যাতে অস্ট্রেলীয়রা বেকায়দায় না পড়ে যায়, সেই জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়েছে। এখন এখানে আমরা দুই দেশের স্বার্থের একটা সাযুজ্য দেখতে পেয়েছি এবং সেটাই অকাসের উৎপত্তির কারণ মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে যদি দরকার হয় আমরা তাকে ব্যবহার করতে পারবো। অস্ট্রেলিয়া বুঝে বিপদে পড়লে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আমার পাশে দাঁড়াবে। সো ফ্রান্সের অসন্তুষ্টটা খুব একটা, যদিও আমরা জানি যে তিন দেশের নেতৃবৃন্দই মানে অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং মার্কিন প্রেসিডেন্ট তারা কথা বলেছেন, বাট এটা খুব একটা সমস্যা দেখছেন না আপনি? না, আমি এটা দেখছি না। তার কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মোটামুটি একটা সিদ্ধান্তে এসে গেছে যে ইউরোপ, এই সামনের লড়াইটা ইউরোপে হবে না, সামনের সংঘাতটা বা সামনের প্রতিদ্বন্দ্বিতাটা হবে এশিয়াকে কেন্দ্র করে। যে আমাকে এশিয়াতে শক্তি বৃদ্ধি করতে হবে, এশিয়াতে বন্ধ করতে হবে। মানে ইউরোপ বলতে মানে ব্রিটেনকে বাদ রেখে বাকি যারা আছে, যুক্তরাজ্য থাকছে সেই লড়াইয়ে। যুক্তরাজ্য তো এখন আর ইউরোপিয়ান ইউনিয়ন নাই, আমি সেজন্যই বললাম ইউরোপীয় ইউনিয়নে নাই, বাট ইউরোপিয়ান কান্ট্রি। সো বাংলাদেশ প্রসঙ্গে কিছু বলবেন যদি কখনো এরকম ডাক আসে বা এরকম কূটনৈতিক তৎপরতা দেখা যায় যে তারা এক্সটেন্ড করতে চাইছে এই তাদের অ্যালায়েন্সগুলোকে, কোনোভাবে আমাদের মতো দেশকেও তার মধ্যে যুক্ত করবার প্রশ্ন আসে? আমাদের সিদ্ধান্ত কি হবে সেটা আমরা নিজেরা যেমন নিজেদের অ্যানালিসিস বা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সিদ্ধান্ত নেব, সেই সাথে সাথে আমরা কিন্তু যারা আমাদের মতো এই ধরনের অবস্থায় পড়ে তারা কিভাবে বিষয়টাকে বিবেচনা করছেন সেই দিকটাতে আমরা নজর দিলে হয়তো খানিকটা সাহায্য পেতে পারি। আমরা জাপানের দিকে দেখতে পারি, আমরা ভিয়েতনামের দিকে দেখতে পারি, আমরা আসিয়ানের দিকে দেখতে পারি, আমরা দেখতে পারি তারা কিভাবে এই বিষয়টাকে সুরাহা করার চেষ্টা করছেন, এবং সেখান থেকে আমার ধারণা আমরা খানিকটা আমরা একটা সিদ্ধান্ত। ইয়েস নোর মধ্যে যাচ্ছেন না আপনি, প্রফেসর আমেনা মোহসিন? আপনাকে দেখুন, ডিফারেন্সটা হলো কি, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির ইজ আ সিজন ডিপ্লোম্যাট এবং আমি হলাম একদম যেটাকে বলে একজন নিরেট গবেষক। সো সেই প্রেক্ষিতেই আমি কথাগুলো বলছি। আমার মনে, আমি যদি বলি, হ্যাঁ, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির ইজ অ্যাবসলিউটলি রাইট যে ফিউচারটা কিন্তু ইজ নট ইন ইউরোপ। আমরা ইনফ্যাক্ট জার্মানি ইলেকশনের মাধ্যমেও দেখলাম যে যেভাবে সোশ্যাল ডেমোক্রেটসরা আসছে এবং গ্রিন পার্টি আসছে, মানে ইট ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ আ সিনারিও যেটা ওখানে এমার্জ করছে, which আমি যেটা মনে করি একটা ওয়েলকাম। আমার কাছে মনে হয়েছে যে গ্রিন পার্টির ইয়েটা আমার কাছে একটা বড় ধরনের একটা প্যারাডাইম, মানে একটা চেঞ্জের মতোই মনে হচ্ছে। এবং এখানে দেখেন, এইখানে আমরা যখন এই কথাগুলো বলছিলাম, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির পয়েন্ট আউট করছিলেন অ্যানজাসের কথা। ইন্টারেস্টিংলি, আমি যখন মাস্টার্স করছিলাম হাওয়াইতে, আমার থিসিস কিন্তু অ্যানজাস নিয়েছিল এবং সেই সময় নিউজিল্যান্ড উইথড্র করে গেছিল। সেরকম একটা প্রেক্ষিতে যখন অ্যানজাস থেকে উইথড্র করছে নিউক্লিয়ার ডিল নিয়ে, সেই ধরনের একটা সময়তে, সেই কারণে AUKUSটার দিকে যখন আমি দেখলাম যে আবার AUKUS একটা তৈরি হচ্ছে, সো স্বাভাবিক কারণে আমার সেই ছাত্র জীবনের মাস্টার্স থিসিস এবং এখনকার প্রেক্ষিতগুলো আমার মাথায় ঘুরছিল। দেখুন, এই মার্কিন যুক্তরাষ্ট্র যেটা চাচ্ছে সেটা হলো ইন্ডো প্যাসিফিক রিজনটাকে তার বলয়ের মধ্যে রাখার জন্য, এবং এই প্যাসিফিক মানে AUKUSের মাধ্যমে যেটা কোয়াডের মাধ্যমেও তারা প্যাসিফিক, দেখেন বারবার বলা হচ্ছে, কিন্তু কোয়াডের আমরা যদি স্টেটমেন্টগুলো দেখি, এবারও যেই মিটিংটা হলো সেখানে যে স্টেটমেন্টগুলো এসেছে সেখানে আইল্যান্ড কান্ট্রিজ গুলোর কথা বলা হয়েছে। সো আইল্যান্ড কান্ট্রিজ গুলো তো প্যাসিফিক আইল্যান্ড কান্ট্রিজ, সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার একটা বিরাট প্রভাব আছে, আমেরিকারও আমরা জানি বিরাট প্রভাব আছে। ইনফ্যাক্ট অস্ট্রেলিয়াতে গোয়াম বলেন আপনি, তার মাইক্রোনেশিয়া, এরা তো স্ট্র্যাটেজিক টেরিটরিজ অফ দ্য ইউনাইটেড স্টেটস।
এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে এগুলো এখনো ওখানে আছে, এবং এগুলো ইউএস এর যে ইস্টার্ন প্যাসিফিক কমান্ড আছে তাদের ঘাঁটি হিসাবে এগুলো কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। সো এই পুরো প্যাসিফিক জায়গাটাকে তারা তাদের বলয়ের মধ্যে করছে। এবং ধরেন AUKUS-এ আমি ইউকের কথা যদি বলি, ইউকে কে বলাই হয় যে মোস্ট ট্রাস্টেড অ্যালাই অফ দ্য ইউনাইটেড স্টেটস, এবং ইউকে যে ধরনের ধরেন তার একটা ভিন্ন ইতিহাস আছে, সে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে এসেছে এবং তার নিজস্ব সেই শক্তিও নাই সে ধরনের। ইউকে তো আমরা যদি বলি একটা ডিক্লাইনিং পাওয়ার, ইউএস এরও কিন্তু এখন পাওয়ার অনেকটা ডিক্লাইনের দিকেই আছে। তো সবকিছু মিলিয়ে এই অ্যালায়েন্স পলিটিক্স গুলো কিন্তু ভবিষ্যতে আমি যা দেখছি, আবার আমরা যেটা আশা করেছিলাম মানে সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়ার পরে দ্যাট অ্যালায়েন্স পলিটিক্স থেকে হয়তো আমরা বের হয়ে আসতে পারবো। এবং অ্যাম্বাসেডর হুমায়ুন কবিরের নিশ্চয় মনে আছে আমরা খুব জোর দিয়ে হিউম্যান সিকিউরিটির কথা তখন বলছিলাম, কিন্তু সেই জায়গাটা থেকে আবার কিন্তু আমরা ফিরে যাচ্ছি যেখানে আমরা দেখছি মিলিটারি সিকিউরিটি এগুলো বড় হয়ে দাঁড়াচ্ছে। আমি যদি বাংলাদেশের এখানে কথাটা আনি, আমি মনে করি যে বাংলাদেশ, যেহেতু বাংলাদেশের ফরেন পলিসিটা একদম ওই নন অ্যালাইন্ড একটা ভিত্তি আছে, এবং নন অ্যালাইনমেন্টের একটা মানে জোট নিরপেক্ষের একটা বড় জিনিস আছে যে আপনি কোনো কোর পাওয়ারের সাথে আপনি যুক্ত হবেন না যখন দ্বন্দ্বগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে পৃথিবী। এখন একসময় সোভিয়েত ইউনিয়ন কোর পাওয়ার ছিল, ইউনাইটেড স্টেটস ছিল, এখন সেই কোর পাওয়ার গুলো আমি মনে করি ভবিষ্যতে কোর পাওয়ারের গুলো চেঞ্জ হয়ে যাবে। যেরকম ভাবে আমরা দেখছি পাওয়ার্স গুলো, এমার্জিং পাওয়ার্স গুলো যদি আমরা দেখি, তাহলে ইনস্টেড অফ রাশিয়া আমার কাছে মনে হচ্ছে যে চায়না would emerge as some core power in world politics. Maybe the diplomacyর ধরনটা ভিন্ন হবে। এবং যেহেতু চায়নার একটা ডায়ালেকটিক্স এর ব্যাপার আছে, তাদের ফরেন পলিসি ডিপ্লোমেসিতে আমরা দেখেছি ডায়ালেকটিক্স এর ব্যাপারটা। আপনি যেরকম হুমায়ুন ভাই যেটা খুব সুন্দর করেই বলছিলেন যে ভারতের সাথে কিন্তু তাদের বাণিজ্য বেড়ে গেছে, তো এটা কিন্তু ভারতেরও কিন্তু ডিপ্লোমেসিতে আমরা এই জিনিসগুলো দেখতে পারি। এবং আমরা যদি কোচেল্লার রাজনীতি মানে ডিপ্লোমেসিটাকে এখানে নিয়ে আসি, কূটনীতিটাকে নিয়ে আসি, তাহলে আমরা সেই জিনিসগুলোই আমরা দেখবো যে তারা, এবং এই পার্টিকুলারলি এই বিশ্বায়নের যুগে আমরা দেখি যে এক জায়গায় হয়তো ওরা কোঅপারেট করছে, আরেক জায়গায় কিন্তু ওদের ঠিকই কনফ্লিক্ট সিচুয়েশন গুলো আছে। সো এই সময় যে সামনে যে ডিপ্লোম্যাসিটা যেভাবে থাকবে, সেখানে প্রতিটা রাষ্ট্রই তাদের স্বার্থ নিয়েই এগোবে, এবং কিছু কিছু ক্ষেত্রে তারা হয়তো তাদের ডাউনগ্রেড হবে, ওরা হয়তো সিকিউরিটি লেভেলে কোঅপারেট করবে, সেই কারণে যে ইকোনমিক্যালি বা অর্থনৈতিকভাবে করবে না তা কিন্তু না। পৃথিবীটা এভাবেই যাবে। এক সময় আমরা দেখতাম যে টোটাল কাট অফ, মানে পলিটিক্যালি ইকোনমিক্যালি একদম কাট অফ হয়ে যাচ্ছে, একদম সিকিউরিটি জোনস তৈরি হয়ে যাচ্ছে। আমি মনে করি না যে কি সামনের পৃথিবীটা সে ধরনের হবে। এবং বাংলাদেশ আমার মনে হয় এর মধ্যে দিয়ে যেটা হবে, বাংলাদেশ মানে আমার প্রজেকশনটা হলো যে বাংলাদেশ একটা দূরত্ব বজায় রেখেই চলবে, এবং বাংলাদেশ সেই ধরনের অবস্থানে আছে। কারণ আপনি দেখেন বাংলাদেশ মিলিটারিলি আমি মনে করি না যে কখনো কারোর সাথে ডাইরেক্টলি অ্যালাইন হয়ে যাবে, এবং সেটা হওয়ার কথা না। আই ডোন্ট সি দ্যাট। নন অ্যালাইন ফরেন পলিসি যেহেতু আমাদের একটা কোর হিসাবেই থাকছে, বাট ওই ইকুইডিস্টেন্সটাই বাংলাদেশ মেনটেন করবে। বাংলাদেশ চায়নার সাথেও কোঅপারেট করবে যেখানে তার প্রয়োজন, সে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও কোঅপারেট করবে যেখানে তার প্রয়োজন। সে কারণে আমি বলছি যে যদি আপনি এই জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণটা দেখেন উনি কিন্তু আফগানিস্তানের ব্যাপারে ক্লিয়ারলি বলেছেন যে আফগান জনগণ তাদের ইস্যুগুলো সমাধান করবে। ইনফ্যাক্ট যে একটা কথা আমি বলতে চেয়েছিলাম সেই সময় বলা হয়নি, উনি কিন্তু শিক্ষার কথাও বলেছেন, এবং সেটাও বলেছেন যে এই প্যান্ডেমিকের মধ্য দিয়ে আমরা দেখলাম যে ইউনিসেফের রিপোর্টটা কোট করেছে কত ছাত্রছাত্রী শিক্ষার থেকে বাইরে থেকে গেল।
সো যেই জায়গাগুলো বাংলাদেশ জোরালো ভাবে আমার মনে হয় আনার চেষ্টা করবে, সেটা হলো মানব নিরাপত্তার ইস্যুগুলো। এবং ঠিক এই অ্যালায়েন্স পলিটিক্স এর মধ্যে বাংলাদেশ জোরালো মানে সরাসরি জড়িয়ে যাবে না, আমি সেভাবেই দেখছি। অ্যাম্বাসেডার হুমায়ুন কবির would look at the situation. যে অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, প্রফেসর আমিনা মহসিন যেমন জার্মানির ইলেকশন সম্পর্কে বলছিলেন যে এই যে সোশ্যাল ডেমোক্রেটস এবং গ্রিন পার্টি আমরা ধারণা করছি যে তাদের মধ্যে একটা কোয়ালিশন হবে এবং সেটাকে তিনি একটা বড় প্যারাডাইম শিফট হিসেবে দেখছেন। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইছি যে অ্যাঞ্জেলা মার্কেলের যে এক যুগের অবসান, সো কী ধরনের পরিবর্তন আসলে মনে করছেন এই শিফটের যে প্যারাডাইম শিফট যেটি তিনি বলছেন সেটি কতটা ইতিবাচক হবে? কারণ মার্কেলের অনেকগুলো ইতিবাচক দিক, অনেক সাহসী পদক্ষেপও তিনি নিয়েছিলেন তার সময়কালে, এবং বলা যেতে পারে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বটা মূলত জার্মানি দিয়েছে এই সময়টাতে, বিশেষ করে ব্রিটেন বেরিয়ে যাওয়ার পর থেকে। সো সেখানটা তো কি মনে হয় যে এই নেতৃত্ব কতটা ধরে রাখতে পারবে যুক্তরাষ্ট্রের সঙ্গে? আসলে যদিও আপনি বলেছেন যে আগামী দিনের রাজনীতিটা অনেকটা এশিয়া নির্ভর হবে, সবটাই রাজনৈতিক, অর্থনীতি, কূটনীতি যা বলি না কেন আমরা, সেখানটাতে ইউরোপ আসলে কোন জায়গায় দাঁড়িয়ে থাকবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বা তার সম্পর্কটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে বলে মনে হয়? অ্যাম্বাসেডর হুমায়ুন কবির। ধন্যবাদ আপনাকে। দুইটা কম্পোনেন্ট আপনি বললেন, একটা হচ্ছে যে, জি থ্যাংক ইউ, আপনি জার্মানির রাজনীতি, কূটনীতির কথা বলছেন এবং জার্মানি ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের প্রতিদ্বন্দ্বিতার আলোকে কোথায় থাকবে, বা একটা শক্তিশালী ইউরোপ হিসেবে, মানে ভূ রাজনীতিতে ইউরোপের অবস্থানটা আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করতে পারি আমরা। জি ধন্যবাদ আপনাকে। আমি জার্মানিতে একটা জিনিস মনে রাখবেন যে, দেখেন আমরা এটা দেখতে পাচ্ছি যে যদিও অ্যাঙ্গেলা মার্কেল ডানপন্থী, মানে তাত্ত্বিক অর্থে ডানপন্থী রাজনীতির সূত্র ধরেই তিনি কিন্তু চ্যান্সেলর হয়েছিলেন, কিন্তু তার অনেক কাজ কিন্তু দেখবেন আপনি সোশ্যাল ডেমোক্রেটদের মতো ছিল। এই যে 1 মিলিয়ন সিরীয় রেফিউজি বা শরণার্থী গ্রহণ করা, ইউরোপের কোনো দেশ কিন্তু এই সাহসটা দেখায়নি, এবং এটা জার্মানির প্রয়োজন ছিল। কিন্তু এই প্রয়োজনটাকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করে, রাজনৈতিকভাবে এটাকে মানুষের কাছে গ্রহণযোগ্যতার মধ্যে নিয়ে যাওয়া, অ্যাঙ্গেলা মার্কেল কিন্তু এরকম একটা কঠিন কাজ করেছে, এবং এই পুরো কাজটাই কিন্তু জনহিতকর কাজ যদি আমরা বলি, যেটাকে সোশ্যাল ডেমোক্রেটদের রাজনীতির কেন্দ্রবিন্দু করে ধরে নেওয়া যায়। তো জার্মানির এই পরিবর্তনে দৃশ্যমানতার দিক থেকে এটা মনে হচ্ছে যে সিডিইউ বা ক্রিশ্চিয়ান ডেমোক্রেটটা হেরে গিয়ে এবার সোশ্যাল ডেমোক্রেটটা ক্ষমতায় এসছে। আমার কাছে মনে হয় যে তাতে অভ্যন্তরীণভাবে বা জার্মানির নীতিগত অবস্থানের খুব যে একটা পরিবর্তন হবে বলে আমার মনে হয়। যেটা হবে এখন ইউরোপকে একত্রীভূত করার জন্য, যেটা অ্যাঙ্গেলা মার্কেলও চেষ্টা করেছেন, যেটা আপনি বললেন একটু আগে, যে জার্মানি মানে মার্কিন যুক্তরাষ্ট্রের পরে ইউরোপকে নেতৃত্ব গত 10-15 বছর যাবৎ জার্মানি দিয়েছে, এবং এই ট্রেন্ডটা বজায় থাকবে। এবং এখন এই অকাশ ঘটনা ঘটবার পরে আমার ধারণা যে ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্রের উপর তার আস্থাহীনতার জায়গাটা বাড়বে, কমবে। কারণ হলো আফগান ঘটনা বলি এবং অকাশ, এই দুটো ঘটনা কিন্তু ইউরোপকে প্রেসিডেন্ট বাইডেনের উপরও কিন্তু অনাস্থার মধ্যে নিয়ে, বা প্রেসিডেন্ট বাইডেনের উপরও তাদের কিন্তু আস্থার জায়গাটা চির ধরিয়েছে। এখন তার অল্টারনেটিভ হিসেবে যেটা আসবে, সিডিইউ বা এখন যারা ক্ষমতায় আসবেন, এসডিপি অ্যান্ড আদার্স, গ্রিন মিলে, তারা এখন ইউরোপকে একটা সত্তা হিসেবে দাঁড় করাবার চেষ্টা করবে। এবং সেই ক্ষেত্রে দুজন, ইউরোপের একটা হচ্ছে পজিটিভ কারণে আসবে এসডিপি, কারণ তারা চায় প্যান ইউরোপিয়ান একটা সত্তা তৈরি হোক জার্মানি থেকে। আর এটা আমার আন্দাজ যে ফ্রান্সের প্রেসিডেন্ট যিনি আছেন ম্যাক্রো, উনি আসবেন তার গোসা বা রাগের কারণে, মার্কিন হতাশ হওয়ার কারণে, যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে এইভাবে বিক্রি করলো, এবার আমরা ইউরোপিয়ানরা দেখি দাঁড়াতে পারে। ইতিমধ্যে কিন্তু এই বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে, তারা নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে না থাকলে কিভাবে সামরিকভাবে তারা তাদেরকে নিরাপদ করবে, তাদের মধ্যে অর্থনৈতিক যোগাযোগটা কিভাবে আরো সুদৃঢ় করবে, চীনের সাথে কি সম্পর্ক হবে, ইন্ডো প্যাসিফিক যেটাকে বলা হচ্ছে, এই অঞ্চলে তাদের কি ধরনের ভূমিকা হবে, এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু মোটামুটি আলাপ আলোচনা হচ্ছে। এবং
এই ইন্ডো প্যাসিফিক কনটেক্সটের দিক থেকে আপনারা ইতিমধ্যেই হয়তো জানেন যে জার্মানি ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু ইন্ডো প্যাসিফিক পলিসি তৈরি করেছে, এবং তারা কিন্তু সামরিকভাবে ইতিমধ্যেই তাদের ফ্রিগেট কিন্তু জাপানে এসে ভিজিট করে গেছে গত কয়েক মাস আগে। ফ্রান্সের মিলিটারি ইউনিটস, তাদের নেভাল ইউনিটস গুলো কিন্তু অলরেডি এই আমাদের ইন্ডিয়ান ওশান এবং প্যাসিফিক, যেটা প্রফেসর আমিনা মেহসিন বলছিলেন, প্যাসিফিকে অনেকগুলো জায়গা তাদের এখনো দ্বীপে এগুলি ফ্রান্সের আওতায় আছে, সেখানে তাদের সামরিক স্থাপনাও আছে। তো কাজেই ইউরোপিয়ানরা কিন্তু এই ব্যাপারে আরো বেশি সক্রিয় হবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যদি তাদের সহযোগিতার জায়গাটা তৈরি হয়, আমার ধারণা এই ইন্ডো প্যাসিফিক এরিয়াতে তারা পাশাপাশি চীনের বিরুদ্ধে কাজ করার জায়গাটাতে হয়তো তারা কাছাকাছি আসার একটা সুযোগ তৈরি হবে। কিন্তু আটলান্টিক এবং আমেরিকার মধ্যে যে আগে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা কিন্তু আর থাকবে বলে আমার মনে হয় না। এবং এই যে দুটো ঘটনা বললাম, যে আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে যাওয়ার জন্য তার ইউরোপিয়ান মিত্রদের সাথে আলাপ আলোচনা করেনি, এবং অকাশ, এই দুটো ঘটনায় কিন্তু ইউরোপকে শক করেছে সাংঘাতিকভাবে। এবং এই দুটো ঘটনা হয়তো নতুন একটা প্যান ইউরোপিয়ান ধ্যান ধারণা এবং তাদের কাঠামো তৈরিতে সাহায্য করবে, এবং সেই কাঠামোটা নিয়েই তারা অভ্যন্তরীণভাবে যেমন তাদের সম্পর্কটা বজায় বা তৈরি করবেন, এবং এই এশিয়ার সাথে, সেটা চীন হোক কি ইন্ডো প্যাসিফিক হোক, সে জায়গায় তারা কিন্তু ওই ধারণা নিয়ে যাবেন, ইন্ডিপেন্ডেন্টলি তারা থাকবার চেষ্টা করবেন। যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো সহযোগিতার জায়গা তৈরি হয়, তাহলে তারা এখানে প্যারালাল প্রসেসে থেকে তারা একে অপরকে সহযোগিতা করবেন বলেই আমার ধারণা। কাজে এখানে অনেকগুলো ঘটনা ঘটছে, এবং চীনের সাথে ইতিমধ্যেই কিন্তু জার্মানি, ফ্রান্স, ইটালি তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি, অনেকে ইটালি তো বিআরআই সমর্থনই করে পরিষ্কার। জার্মানি মার্কেল সমর্থন না করলেও তিনি কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের চীনের বিরুদ্ধে যে প্রতিদ্বন্দ্বিতামূলক দৃষ্টিভঙ্গি, এটাকে সমর্থন করেননি। ম্যাক্রো সাহেব অবশ্য প্রেসিডেন্ট বাইডেন বা মার্কিনীদের সাথে তারা কাছাকাছি থাকার পরে আমার ধারণা এই অকাশের ধাক্কায় এবার তিনি হয়তো তার ধারণাটাকে একটু পরিবর্তন করবেন, এবং সেই ক্ষেত্রে এখন তিনি হয়তো জার্মানির কাছাকাছি এসে যাবেন, এবং সেই ক্ষেত্রে বিবর্তনটা দেখা যাক। তবে আমার বিশ্বাস যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অত শক্ত সামরিকীকরণের দিকে তারা না গিয়ে বরঞ্চ তারা চীনের সাথে অর্থনৈতিক সম্পর্কটাকে শক্তিশালী করার দিকেই যাবেন, এবং সেই ক্ষেত্রে একটা কমপ্লিমেন্টারি রিলেশনশিপ গড়ে উঠতে পারে নতুন করে বিটুইন ইউরোপ এন্ড এশিয়া, যার কেন্দ্রবিন্দুতে ইতিমধ্যেই চীন দাঁড়িয়ে আছে। প্রফেসর আমিনা মোহসিন, ধন্যবাদ আপনাকে। দেখুন, যখন আমি প্যারাডাইম শিফট বলছিলাম, আমি ইডিওলজিক্যালি বলছিলাম কথাটা, মানে আই ডিডন্ট মিন যে ইন টার্মস অফ পলিসি, আর সে ধরনের আমি কারণ পৃথিবীতে আমরা দেখছি এক ধরনের ডানপন্থী বা যেগুলো বলে না রাইটিস্ট ফোর্সেস গুলোর এমার্জেন্স আমরা দেখতে পেরেছিলাম, সেটা আমরা এই অঞ্চলেও দেখছি। সো সেই জায়গাটা থেকে আমি বলছি যে ধরেন যখন গ্রিন পার্টি এতগুলো ভোট পাচ্ছে, তার মানে কি ক্লাইমেট চেঞ্জ বা এনভায়রনমেন্ট একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, এবং এই প্রজন্মের কাছে কিন্তু ক্লাইমেটটা একটা বড় ইস্যু। এবং আমরা এই কোভিড প্যান্ডেমিক কিন্তু আরো জোরালো ভাবে সেটা বুঝিয়ে দিয়েছে যে ক্লাইমেটটা কত একটা ইম্পর্টেন্ট ইস্যু হিসাবে আসতে পারে। এবং ইনফ্যাক্ট খুবই মানে কিছুদিন আগে কানাডায়ও নির্বাচন হয়ে গেল, সেখানেও কিন্তু এক ধরনের অনেকে ভয় পাচ্ছিল যে কনজারভেটিভরা ক্ষমতায় আসবে এসে যেতে পারে কিনা, মানে এই যে টেনশনটা সারাক্ষণই চলছে বিটুইন যে একেবারে গোড়া যেগুলো কনজারভেটিভ পার্টি তারা ক্ষমতায় থাকবে বা তারা ক্ষমতায় আসবে কিনা, সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে যদিও আমরা দেখতে পাচ্ছি যে ডেমোক্রেটসরা ক্ষমতায় আসার পরেও মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসিস গুলো বেশ সামরিকীকরণের দিকেই এগোচ্ছে, বাট স্টিল মানে ওই যে মানে আমি মনে করি যে এক ধরনের শিফট গুলো দেখা দিচ্ছে, মানে সেগুলো, সে কারণে আমি প্যারাডাইম শিফটটা বলছিলাম
ইডিওলজিক্যালি Yeah, I do understand, yeah. ইস্যুগুলো সামনে এসে যাচ্ছে। আদারওয়াইজ আঙ্গেলা মার্কেলের যে পলিসিস গুলো ছিল ওগুলো তো খুবই হিউম্যানিটেরিয়ান ছিল, এবং এগুলোর জন্য ওনাকে অনেক মানে অনেককে বলে যে ওনাকে দামও দিতে হয়েছে। পার্টিকুলারলি রেফিউজি ইস্যু নিয়ে তো ওনাকে অনেক কিছু ফেস করতে হয়েছে। তো এগুলো আমাদেরকে এই জায়গাগুলো থেকে আমি দেখছি। আর আমি মনে করি যে ইউরোপ উইল ট্রাই টু ভবিষ্যতে নিজের একটা স্বতন্ত্রতাটা নিয়ে তারা দাঁড়াবে, এবং তারা তাদের নির্ভরশীলতা যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে ছিল সেখান থেকে কিছুটা হলেও তারা সরে এসেছে। পার্টিকুলারলি ডোনাল্ড ট্রাম্পের সময়েই কিন্তু তারা একটা ধাক্কা খেয়েছিল, এবং সেখানে মানে এই ধরনের যে ডোনাল্ড ট্রাম্পের মতো আর একজন ব্যক্তি বা ওনার বা উনি যে আবার ক্ষমতায় আসবেন না এটা তো কোনো অ্যাসুরেন্স কেউ দিতে পারে না, এবং সেই ইডিওলজি যে ওখানে আছে মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, হোয়াইট সুপ্রিমেসি জায়গাটা ভালোভাবেই আছে। সেটা সেই কথাটাই বলছি। তো আমার মনে হয় ইউরোপ নিজের একটা, যেটা অ্যাম্বাসেডর হুমায়ুন কবির বলছিলেন যে তারা একটা প্যান ইউরোপিয়ান সেই ভিশনটা নিয়ে তারা এশিয়ার দিকে এগোবে, কারণ আমরা এটা আমরা জানি যে নেক্সট সেঞ্চুরি ইজ গোয়িং টু বি দ্য অর দিস সেঞ্চুরি ইজ দ্য সেঞ্চুরি অফ এশিয়া। আমরা এখানে দেখছি দ্য রাইজ অফ চায়নাটা ভীষণভাবে লক্ষণীয়। আমার বাংলাদেশের মতো রাষ্ট্রগুলো আমরা বাংলাদেশ ধরেন প্লাস অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে তারাও কিন্তু নিজেদের এক অটোনমি ইন্ডিপেন্ডেন্স সার্চ করছে। একদিকে রেফিউজি সমস্যাগুলো হচ্ছে, আবার সোশ্যাল ইস্যুস গুলো আমরা দেখছি অন্যভাবে আমরা মোকাবেলা করছি। মানে ডিসপাইট অল দ্য প্রেডিকশনস আমি মনে করি যে বাংলাদেশ প্যান্ডেমিক খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে। ইনফ্যাক্ট এক ধরনের একটা মিথ ছিল যে যে পশ্চিমা উন্নত বিশ্বগুলো তারা ভীষণভাবে প্রোটেক্টেড, এবং সেই মিথটা আমার মনে হয় কোভিড-19 মিথটাকে ভেঙে দিয়েছে, ইন দ্য সেন্স দ্যাট আমরা দেখলাম যে ওদের হেলথ সিস্টেমটা মানে ইউকে, আমরা ইউরোপেও দেখলাম, আমি ইউকের নামও নিচ্ছি যদিও জিওগ্রাফিক্যালি তারা ইউরোপের মধ্যে, বাট ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে তো না। ইউনাইটেড স্টেটসেও দেখলাম যে কিভাবে তাদের স্বাস্থ্য ব্যবস্থাগুলো ভেঙে পড়লো। আমরা এবং তাদের এখনো আমরা যদি রেট গুলো দেখি সেগুলো কিন্তু সেই তুলনায় আমরা অনেক ভালোভাবেই সিচুয়েশনটাকে ফেস করেছি, বাট আমাদের অনেক লিমিটেশনস আছে, সেগুলো আমি স্বীকার করে নিচ্ছি। বাট হ্যাভিং সেড দ্যাট আমার মনে হয় আমাদের যে হিউম্যান ক্যাপিটাল, সোশ্যাল ক্যাপিটাল, সেগুলোর সামনে আমাদের একটা বড় পুঁজি হিসাবে থাকবে। প্রফেসর আমিনা মোহসিন, আমরা একেবারে শেষ মুহূর্তে জাস্ট 2 মিনিট সময়ে যদি একটু আফগানিস্তান পরিস্থিতিটা বলেন, যে কি মনে হচ্ছে যে কোথায় গিয়ে দাঁড়াবে এই সরকার, এবং সেখানে তার যে আন্তর্জাতিক সমর্থনের এখনো যে সংকট, সেই সংকট তারা কতটা দূর করতে পারবে, বা বাংলাদেশের জন্য কোনো রকমের ঝুঁকি এখনো পর্যন্ত আছে কিনা মনে করেন? জাস্ট 2 মিনিট সময়, আমার হাতে আর বেশি সময় নেই। দেখেন, বাংলাদেশের জন্য ঝুঁকি সেটা আমি মনে করি না যে বাংলাদেশের জন্য ডাইরেক্ট কোনো ঝুঁকি আছে, যেটা অনেকে বলে যে বলা হচ্ছে যে ভায়োলেন্ট এক্সট্রিমিজমের কথা বা জঙ্গিবাদের কথা, কিন্তু সেই ধরনের পরিস্থিতি আমার মনে হয় এখন বাংলাদেশে নেই। যেহেতু সময় স্বল্পতার কারণে আমি এটা ব্যাখ্যা দিতে পারছি না এই মুহূর্তে, এবং আমাদেরকে আমার মনে হয় আরেকটু অপেক্ষা করতে হবে। এবং আফগানিস্তানের যে সরকার আছে তারা আন্তর্জাতিক বিশ্বের স্বীকৃতি পাবে কি পাবে না, সেখানে দেখেন এটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে যে ওখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় ধরনের পরাজয় হয়েছে, এবং ইডিওলজিক্যালিও একটা বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে পশ্চিমা বিশ্বের দিকে। সো এই সমস্ত সিচুয়েশন, মানে কিভাবে আফগান গভর্নমেন্ট ইরানের সাথে তাদের সম্পর্কটাকে স্থাপিত করে, কিভাবে তারা চায়নার সাথে নেগোশিয়েট করে, এবং তারা তাদের অভ্যন্তরীণ ইস্যুস গুলো এবং নারীদের ইস্যুস গুলো কিভাবে মানে এড্রেস করবে এগুলো, এবং তারা কতটুকু ইনক্লুসিভ হতে পারবে, সহনশীলতা তাদের মধ্যে কাজ করবে, তার উপরে নির্ভরশীল করবে তাদের, আমি মনে করি আফগানিস্তানের ভবিষ্যতে, মানে এই সরকারের ভবিষ্যৎটা। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির। ধন্যবাদ। আফগানিস্তান তো যেটা প্রফেসর আমিনা মোহসিন বললেন আমি তার সাথে মোটামুটি একমত।
তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানেও কিন্তু ভূ রাজনীতির একটা খেলা চলছে। সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ ইউরোপ নিয়ে কথা বললাম, আমরা এশিয়া নিয়ে একটু যদি দেখি তাহলে আমরা চীন, রাশিয়া, ইরান, মধ্য এশিয়ার দেশগুলো মিলে কিন্তু তারা আবার একটা এই শক্তি কাঠামো দাঁড় করাবার চেষ্টা করছে। এবং এবং এই আফগানিস্তানের ব্যাপারটিও যেটাকে বলা হয়, সেখানে ভারত অবশ্য একটা ভিন্ন সুর বরাবরই দিয়েছে, কিন্তু এসসিও কিন্তু চেষ্টা করছে তালেবান বা এই এখনকার বর্তমান যে রাষ্ট্র কাঠামো তৈরি হচ্ছে বা সরকার কাঠামো, সেটাকে সাপোর্ট করার জন্য। এখন সেই সাপোর্টটা তালেবানরা নিজ যোগ্যতায় কতটা নিতে পারবে কি পারবে না, সেটা তার উপরে নির্ভর করবে যে এই এসসিও বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, যেখানে চীন আছে, রাশিয়া আছে, মধ্য এশিয়ার দেশগুলো আছে, ইরান আছে, ভারত আছে, পাকিস্তান আছে, তার মধ্যে শুধু ভারত ছাড়া বাকিরা কিন্তু মোটামুটি তালেবানদের সমর্থনে আছে, তারা তাদের সমর্থন করছে। এবং আমার ধারণা যে ইউরোপ মানে যেটাকে বিশ্বটা এইরকম একটা চেহারা আগামী 10-15 বছর পরে নেবে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বন্ধুরা মিলে একটা ইউনিট হবে, ইউরোপ আরেকটা ইউনিট হবে, চীন রাশিয়াকে ঘিরে আরেকটা এশীয় ইউনিট তৈরি হবে, এইভাবেই হবে আর কি। এবং আমরা ভারত বলেন, আমরা শুধু এই অঞ্চলে যদি চাই, আমরাও ইচ্ছা করলে এই ইউনিটে যোগ দিতে হয়তো পারি, সেটা সামরিক কারণে নয়, মানে আমরা কোন একটা বড় কোন ইউনিটটায় আমি এসসিওর কথা বলছি, এসসিও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এটা কারণ এটা একটা এশিয়ান ইউনিট হিসেবে ডেভেলপ হচ্ছে, তো সেই জায়গায় হয়তো ভারত আছে, পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, ইরান আছে, চীন রাশিয়া আছে, তো আমরাও তো এই অলরেডি মানুষ। কাজে সেক্ষেত্রে আমাদের স্বার্থ যদি এতে করে সামনে যায় বা এটাকে সংরক্ষণ করার সুযোগ থাকে, আমরাও হয়তো এই জায়গায় যাওয়ার কথা ভাবতে পারি, এই মুহূর্তে বলছি না। এর পাশাপাশি আসিয়ানের সাথে আমাদের সম্পর্কটা উন্নয়নের জন্য আমরা হয়তো চিন্তা করতে পারি, তাহলে আপনি একটা প্যান এশিয়ান ভিউ কিন্তু পাবেন, যেখানে মোটামুটি আসিয়ান থেকে শুরু করে আপনি ভারত পাকিস্তান হয়ে মধ্য এশিয়া, চীন রাশিয়া নিয়ে একটা একটা রাজনৈতিক বা কূটনৈতিক কাঠামো যদি বলেন, সেটাও কিন্তু তৈরি হচ্ছে আস্তে আস্তে। এবং আগামী দিনে নির্ভর করবে বা আমাকে বলে দেবে যে বাংলাদেশ কোন দিকে সক্রিয় হয়, কতটা সক্রিয়। অনেক ধন্যবাদ প্রফেসর আমিনা মহসিন এবং অ্যাম্বাসেডর হুমায়ুন কবির আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল বিশ্ব পরিস্থিতি, জাতিসংঘের সাধারণ অধিবেশন, বাংলাদেশের অবস্থান, সব মিলিয়ে আমার অতিথিরা যেটি বলবার চেষ্টা করেছেন যে নানা কারণেই বিশ্ব পরিস্থিতিটা আমূল বদলে যাচ্ছে। নানান অংশে, পৃথিবীর নানান অংশে নানান নতুন নতুন নেতৃত্ব, বিশ্ব নেতৃত্ব তৈরি হচ্ছে। ঠিক আগের মতো পৃথিবীটা এখন আর থাকছে না, এবং এই জায়গায় ওনারা মনে করেন যে বাংলাদেশকে অত্যন্ত চোখ কান খোলা রেখে চলতে হবে এবং কোনো বড় শক্তির সঙ্গেই দিকেই বাংলাদেশের ঝুঁকে পড়া ঠিক হবে না, বিশেষভাবে সামরিক বিবেচনা থেকে তো নয়ই। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।